হাসানুজ্জামান চৌধুরী আপনার কাছ থেকে শুনবো, মানে রুশ ভাই যেটা বলছেন সেটার সঙ্গে একটু যুক্ত করি যে আওয়ামী লীগ আমলে তো দীর্ঘ সময় থেকে ভারতের সঙ্গে সবকিছু মিলিয়েই কাজ করা হয়েছে। তখনও কি সীমান্ত সমস্যা, এরকম পুশিন কিংবা সীমান্ত হত্যা কোনোটা কি মানে শূন্যের কোঠা আনা গেছে? তাহলে সমস্যাটা কোন জায়গায়? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিটিভিকে। আসলে সত্যি কথা বলতে গেলে এই পুশিন বলি বা হলো বর্ডারে যত রকমের স্কারমিশেস বা প্রবলেম থাকে, এটা কখনোই থেমে ছিল না। এটা 1971 সালে যখন আমরা দেশ স্বাধীন হয় তখন আমাদের বেশ কিছু রিফিউজি ছিল, স্বাধীনতার পরে তারা ফেরত এসেছে। এরপর থেকেই কিন্তু যখন বাংলাদেশ শুরু, তারপর থেকেই তারা অভিযোগ করে যাচ্ছে যে এরকম প্রচুর অভিবাসী এখানে আছে অবৈধভাবে। কিন্তু আপনি যদি ডেটা দেখেন, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, তারা কিন্তু খুব বেশি অফিসিয়ালি ফেরত পাঠাতে পারে নাই যে দেখো প্রমাণসহ দিচ্ছি এ তোমার দেশের নাগরিক, তুমি একে ফেরত নিয়ে যাও। খুব বেশি কিন্তু দিতে পারে নাই ফেরত। এবং এখন কেন এটা কথা হচ্ছে আর গত বছরগুলোতে কেন কথা হয় নাই বা গত বছরগুলোকে বন্ধ ছিল না? বন্ধ মানে বড় আকারে হয়নি আর কি, বড় আকারে হয়নি, কিন্তু পুশিন চেষ্টা সবসময় ছিল একটা। রাইট, পুশিন চেষ্টাও সবসময় ছিল, সীমান্ত হত্যা ছিল। সীমান্ত বাহিনী বেসিক্যালি কার সীমান্ত বাহিনী? দেশের সীমান্ত বাহিনী, দেশের সরকার সেটাকে যেভাবে পরিচালনা করে। তো তখন যেহেতু আমরা ভারতের সাথে একটা নিঃশর্ত বন্ধুত্বের মতো ছিল, তো এগুলো নিয়ে অফিসিয়ালি হয়তো কিছু কাজ হয়েছে, বাট জিনিসটাকে অতটা ফ্লারিশ করে দেওয়া হয় নাই। আর ভারতও হয়তো তখন অতটা অস্থিরতায় ছিল না, অস্বস্তিতে ছিল না। রুশ স্যার যেভাবে বললেন যে সম্ভবত ভারত এখন একটু অস্থির হয়ে গেছে, তো বাট এগুলো ছিল। এখন যেটা হয়েছে বিগত প্রায় 15-20 বছরের হিসাবে যদি আপনি দেখেন, বেসিক্যালি একটা নির্দিষ্ট রিলিজিয়ানের মানুষ আসছে, অল্প কিছু আসছে অন্য রিলিজিয়ানের। বাট স্যারের কথা ধরে আমি আরেকবার বলবো যে অবৈধ অভিবাসী যদি আমি বলি, এখন পর্যন্ত কোনো এস্টাবলিশড বিজনেসম্যান তো ফেরত আসলো না যে সে ওইখানে অবৈধভাবে আছে। এতদিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে কিন্তু আনুষ্ঠানিক কোনো যদি চিঠি দেওয়া হতো, আনুষ্ঠানিকভাবে লিস্ট দেওয়া হতো, সেরকম কিছু দেওয়া হচ্ছে। রাইট, ওটা আমি বলবো সবই একদম অর্থনৈতিকভাবে নিচু শ্রেণীর মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষকে রাতের অন্ধকারে চোখ বেঁধে সীমান্তের এপারে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি আমরা ধরে নিব শুধু দরিদ্ররাই ইন্ডিয়াতে গিয়েছিল? এখন পর্যন্ত কোনো এস্টাবলিশ লোকজন, কোনো পরিচিত, যে তার একটা পরিচিতি আছে, এরকম একটা মানুষ ফেরত আসলো না। এ হচ্ছে একটা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে যে তারা আমরা বারবারই বলেছি, যদি তোমরা এরকম মনে করো যে সে আমার দেশের নাগরিক, তাহলে তোমরা অফিসিয়ালি আসো, কাগজপত্র নিয়ে আসো। আমার একটা সুযোগ হয়েছিল তুরস্কে একটা আন্তর্জাতিক মিটিংয়ে অংশগ্রহণ করার, যেখানে চায়না থেকে শুরু করে সিল্ক রুট, যেটা ইরান পর্যন্ত যায়, এই রুটে অবৈধ মানব পাচার হয়। তো সেখানেও তারা বলছিল যে বাংলায় যারা কথা বলে তারা বাংলাদেশি। আমাদেরকে এটা প্রোটেস্ট করে প্রমাণ করতে হয়েছে যে না, বাংলায় পশ্চিমবঙ্গের লোকও কথা বলে, ভারতীয়রাও বাংলায় কথা বলে। তো এরকম করে তারা সব জায়গাতে এই গেমটা খেলে। এখন যেটা হচ্ছে বেশ কিছু, এখন যদি আমরা এই মুহূর্তে বলা শুরু করি, অ্যাটলিস্ট কয়েকশো লোকের নাম বলা যাবে যাদেরকে তারা পুশিন করেছিল, কিন্তু তাদের দেশের আদালতই রায় দিয়েছে যে না, সে ভারতের নাগরিক এবং তাকে ফেরত নিতে হয়েছে। আমরা যদি 1-2 জনের নাম বলি, মুর্শিদাবাদের মেহবুব শেখ, সে মুম্বাইয়ের রাজমিস্ত্রি ছিল, তাকে এরকম পুশব্যাক করা হয়েছে 2025 সালের জুনে। তারপরে তার পরিবার আদালতে মামলা করেছে এবং ওই মামলার রায়ে সে ফেরত গিয়েছে। এটা ইন্ডিয়ার মেইন স্ট্রিম যে ইন্ডিয়ান এক্সপ্রেস বা দি টেলিগ্রাফ, ওয়ারে এই খবর প্রচারিত হয়েছে। আমি যদি বলি মালদার আমির শেখ, 19 বছরের একটা বাচ্চা ছেলে, সে যদি অবৈধ অভিবাসী হয়, তার বাবা মা তাহলে কি? বাবা মাকে রেখে তাকে গ্রেফতার করে নিয়ে আসছে, সে রাজস্থানে কাজ করতো সেখান থেকে। এবং এই ছেলেটাও এরকম আইনি ইয়ের মাধ্যমে ফেরত গেছে। ফেরত যাওয়ার পরে এখন সে বলছে আমি আর বাংলার বাইরে কোথাও কাজে যাব না। একটা ট্রমার মধ্যে ঢুকে গেছে। তার দেশের নাগরিককে ইন্ডিয়া রাষ্ট্র ছাড়া করছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা আইন আছে যে কোনো রাষ্ট্র এমন কোনো ব্যবস্থা নিতে পারবে না যে একটা মানুষ রাষ্ট্রহীন হয়ে যায়, যে তার কোনো দেশ নাই। এবং হাজারের মতো এরকম আছে, তাদের নিজেদের এনজিওরা বলছে, তাদের মেইন স্ট্রিম মিডিয়া বলছে। আপনি যদি ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বলেন, স্ক্রল, ওয়ার, দ্য হিন্দু, তারপরে দ্য টেলিগ্রাফ, তারা কিন্তু একের পর এক নিউজ করে যাচ্ছে যে এরা সবাই ইন্ডিয়ান নাগরিক, এরা সবাই ইন্ডিয়ান নাগরিক, এদেরকে এভাবে তোমরা বের করে দিও না। আমরা না, বাংলাদেশ না,
তাদের দেশের মিডিয়া বলছে। তাহলে এখন তারা নিজের দেশের মানুষকে, নিজের দেশের নিচু শ্রেণীর অর্থনৈতিকভাবে দরিদ্র মানুষকে, একটা নির্দিষ্ট রিলিজিয়নের মানুষকে আমাদের এখানে পাঠিয়ে দিচ্ছে। এটা একভাবে যেমন আমার ইকোনমিক্যালি আমার একটা প্রবলেম, একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে এই মানুষগুলোকে তো আমি চিনি না, এদের কোনো পরিচয় আমি জানি না, এদের মধ্যে বড় কোনো সন্ত্রাসী গ্রুপের লোকও থাকতে পারে, এদের কাভারে এই সন্ত্রাসী গ্রুপের লোককে বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারে, দেশের ভিতরে কোনো স্যাবোটাজের প্রচেষ্টা চালাতে পারে, সরকারকে অস্থির করতে পারে। তারা চাইছে আমাদের সরকার একটা অস্থির পরিস্থিতিতে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলুক, কোনো একটা ভুল সিদ্ধান্তের যেন তারা এটা ফায়দা লুটতে পারে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে শুধু পুশিন বিষয়টা দেখলে হবে না, এটার একটা বড় রাজনৈতিক কোনো পরিকল্পনা আছে যেটা নিয়ে আমাদের রাজনীতিবিদদের কাজ করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মিডিয়া এটা নিয়ে খুব কাজ করছে। বিজিবি রাত দিন পরিশ্রম করে এলাকাবাসীকে সাথে নিয়ে, আপনি যদি রংপুর, রাজশাহী এইসব এলাকায় যান দেখবেন যে রাত জেগে এলাকাবাসী পাহারা দিচ্ছে। গতকালকে থেকে আনসার বাহিনী, যারা গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তারাও ইউনিফর্ম পরে বিজিবির সাথে যুক্ত হয়েছে। বাট সোফার এখন পর্যন্ত আমরা আমাদের এখানে একজন পলিটিশিয়ানকে পেলাম না, রাজনীতিবিদকে, যিনি প্রচণ্ড ভোকাল এই বিষয়টা নিয়ে, তিনি মানে রাজনীতির মাঠ গরম করে ফেলতেছেন, বা একটা গ্রুপ গিয়ে সেখানে যেখানে পুশিন হচ্ছে ওই এলাকায় গিয়ে একটা সমাবেশ করতেছে যে খবরদার আমাদের দিক দিয়ে লোক ঢুকাবা না। এটা কিন্তু সবার প্রবলেম। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম, বিজিবি দিয়ে তারা কাজ করছে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম, আন্তর্জাতিক একটা জনমত তৈরি করার দরকার আছে। এটা তথ্য মন্ত্রণালয়ের প্রবলেম। বাংলাদেশের মিডিয়ার বাহিরে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এটা পৌঁছাতে হবে। আমাদের দেশে যারা কূটনীতিবিদ আছে তাদেরকে ওইখানে নিয়ে যেতে হবে, নিয়ে দেখাতে হবে ইউ সি হোয়াট ইজ হ্যাপেনিং। গতকালকে আমি দেখলাম একটা পরিবার, বাবা মার সাথে 5 বছরের একটা বাচ্চা আর 3 বছরের একটা মেয়ে, তারা 63 ঘন্টা 2 কাঁটাতারের মাঝখানে বসে আছে। বাচ্চাটা পানি চাচ্ছে, বিএসএফ তার কথাই শুনছে না। যেহেতু বাংলাদেশের ওই পারে বিজিবিও তাকে পানি দিতে পারছে না, মেয়েটা নর্দমা থেকে পানি খেলো। এই যে মানবেতর বিষয়গুলো, এগুলো পৃথিবীকে দেখানো দরকার আমি মনে করি। এতদিন কেন কথা হয়নি, আপনার প্রশ্নটা দিয়ে শেষ করি। এতদিন জিনিসটাকে আসলে আমরা কূটনৈতিকভাবে হোক বা অফিসিয়ালি সমাধান করার চেষ্টা করেছি, আমরা ওইভাবে সরাসরি যাইনি। বাট এখন যেহেতু জিনিসটা আর সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে, তারা এটা থামছে না, এবং তারা ঘোষণা দিয়েছে তাদের রাজনৈতিক নেতারা যে তারা এটা করবে। মিস্টার শুভেন্দু তো বলেইছেন যে যারা মুসলমান আছো তারা ওপারে চলে যাও, যারা হিন্দু আছো তোমাদেরকে কাগজ দিচ্ছি। তো তিনি তো আর কেউ না, তিনি কিন্তু এখন মুখ্যমন্ত্রী। আমার মতো একজন মানুষ বললে এটা কিছু আসে যায় না, বাট যখন আমার একজন মিনিস্টার একটা কথা বলবেন, এটার দাম আছে। তো তারা যেহেতু ঘোষণা দিয়েই করছে, আমাদেরকেও এখন অর্গানাইজভাবে সবাই একসাথে, সবগুলো মন্ত্রণালয়, জার্নালিস্ট, বুদ্ধিজীবী সবাই মিলে এটার পেছনে করতে হবে, কাজ করতে হবে, সো দ্যাট দে ডোন্ট ডু দিস এগেন।